আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। সকলে কেমন আছে এটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে আমাদের ঠিকঠাক শুনতে পাচ্ছেন, সকলে কেমন আছে এটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে আমাদের ঠিকঠাক শুনতে পাচ্ছেন, সকলে কেমন আছে এটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকে আমাদের ঠিকঠাক শুনতে পাচ্ছেন, সকলে কেমন আছে এটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে লিটারেচারের দুইটা ক্লাস শেষ করেছি। অর্থাৎ ইংরেজি সাহিত্যের যারা লিটারেচার সাহিত্য অংশ, ওই অংশটার আজকে তৃতীয় পার্ট ক্লাস। এবং তৃতীয় ক্লাসে আমরা কথা বলবো হচ্ছে শেক্সপিয়ার এবং হচ্ছে কি ক্রিস্টোফার মার্লি নিয়ে, এবং তাদের কোন জিনিসগুলো পরীক্ষায় বারবার আসে এবং কোন টাইপগুলো আসে, এবং এদের একটু ডিটেলসগুলো আলোচনা করব। এবং আমরা বিভিন্ন ধরনের তাদের গল্প, উপন্যাস, নাটকের একটা সামারি আপ আলোচনা করব। অর্থাৎ একটা কমপ্লিট স্কেটে ক্লাস শুরু হবে। সো সকলেই খাতা কলম নিয়ে রেডি হয়ে যায়। আর আরেকটি বিষয় হচ্ছে, সকলেই, যেহেতু এটা হচ্ছে সাহিত্য, এটা কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। সো আমরা সাহিত্যের ক্লাসগুলো শুরু থেকেই একটু করে ফেলবো। আগের ক্লাসগুলো যদি করে থাকি তো ভালো, আর যদি না করে থাকি খুব দ্রুত আজকের ক্লাসের পরটা ওটা করে ফেলবো ইনশাল্লাহ। তো আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, আমরা যদি একটু আলোচনা আসি ক্রিস্টোফার মার্লে। এই ক্রিস্টোফার মার্লোর এখানে হচ্ছে আমাদের যদি একটু খেয়াল করি, এলিজাবেথান পিরিয়ড যেটা আমরা গতকালকে পড়িয়েছি, এই এলিজাবেথান পিরিয়ডের মাধ্যমে দুইজন আছেন, হচ্ছে ক্রিস্টোফার মার্লো এবং শেক্সপিয়ার। এখান থেকে একদম 100% প্রশ্ন আসবে এবং সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন এখান থেকে বেশি আসবে। সো আজকের ক্লাসটি খুব খুব ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা বিগত যে দুইটা ক্লাস হয়েছে তাদের ক্লাসের থেকেও বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে মাস্ট প্রশ্ন থাকবে। সো আমরা একটু সিরিয়াস হব। আর এখানে আরেকটি বিষয় যেটা আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছি কি, আমরা দেখতে পাচ্ছি ক্রিস্টোফার মার্লো। এখন এই ক্রিস্টোফার মার্লোর ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে ক্রিস্টোফার মার্লো যে 1564 থেকে এবং হচ্ছে 1593 সালে জন্মগ্রহণ করেন। এটা জন্মসাল খুব একটা ইম্পর্টেন্ট না। তো আমরা যদি একটু খেয়াল করি, এই ক্রিস্টোফার মার্লে বলিষ্ঠ নাট্যকর ছিলেন, খুবই একটা বলিষ্ঠ নাট্যকর ছিলেন। এবং তিনি কি হতে চান, পাদ্রী হতে চেয়েছিলেন। তিনি কি হতে চেয়েছিলেন, পাদ্রী হতে চেয়েছিলেন, কিন্তু হয়ে গেলেন ঘোরতর নাস্তিক। তিনি হচ্ছে বলিষ্ঠ নাট্যকার ছিলেন, তিনি কি হতে চেয়েছিলেন, পাদ্রী হতে চেয়েছিলেন, এবং সেখান থেকে তিনি হয়েছে কি ঘোরতর একটা নাস্তিক হয়ে গিয়েছেন। তো যখন তিনি নাস্তিক হন, এই নাস্তিক হওয়ার পিছনে বিশেষ একটা কারণ আছে। সেই কারণটা, উক্তিটা আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ উক্তি অনেক সময়টা এসে যায় যে মানুষই তার ভাগ্যকে গড়ে তোলে, মানুষই তার ভাগ্যকে গড়ে তোলে, নিয়ন্ত্রণ করে ঈশ্বর নয়। তার মানে এই ক্রিস্টোফার মার্লে বিশ্বাস করতেন কি, যে মানুষের ভাগ্য তিনি নিয়ন্ত্রণ করেন, কোনো ঈশ্বর বা আল্লাহ তাআলা কোনো ক্রিয়েট করেন না। তো এই যে উক্তিটা, এই যে তার হৃদয়ে ধারণ করলো, এই ধারণের কারণে তিনি কি করলেন, যে তিনি যে নাস্তিক হয়ে গিয়েছেন, সে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করার জন্য, এই জিনিসগুলো আরও শেখার জন্য তিনি লন্ডনে গেলেন। বাট লন্ডনে যাওয়ার পরে তার যে সমস্যাটা হলো, লন্ডনে যাওয়ার পরে পা ভেঙে গেল। তো লন্ডনে যাওয়ার পরে যখন পা ভেঙে যায়, তখন তিনি যে কাজটি করলেন, তখন এরপরে তো তার বিভিন্ন ধরনের নাট্যকার হওয়ার ইচ্ছা ছিল বা এটা, আর পরে হওয়ার সম্ভাবনা কি হলো, কমে গেল। তো নাট্য হবার উগ্র আকাঙ্ক্ষা তার প্রচুর ছিল, কিন্তু হলো না। তাহলে নর্মালি আমরা যদি একটু চিন্তা করি, আমরা একটু বলার চেষ্টা করি, এখানে কি দেখতে পাচ্ছি, যে ক্রিস্টোফার মার্লে একটা বলিষ্ঠ নাট্যকার ছিল। এখান থেকে তিনি কি মূলত পাদ্রী হওয়ার ইচ্ছা ছিল, বাট সেখান থেকে তিনি কি হয়ে গেলেন, তিনি হয়ে গেলেন ঘোরতর নাস্তিক হয়ে গেলেন। তো উনি এই উল্টাপাল্টা জিনিসে বিশ্বাস করতেন, যার কারণে তিনি যে আল্লাহ প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত আছে, এই জিনিসগুলোকে তিনি কি করতেন, বিলিভ করতেন না, তিনি তার ভাগ্যকে বিশ্বাস করতেন। তবে তার চারটি গ্রন্থ আছে। আমরা যদি একটু খেয়াল করি, বলছে নাটক রচনায় তার শ্রেষ্ঠ 4খানা গ্রন্থ আছে। একটা হচ্ছে ডক্টর ফস্টাস, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে এবং এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে টেম্বারলুন, দ্য জিউ অব মাল্টা,
তারপর হচ্ছে কি যে দ্বিতীয় এডওয়ার্ড। তাহলে আমাদের যে তার যে গ্রন্থগুলো আছে এই নামগুলো আমরা একটু ভালো করে মনে রাখবো। তাই কি বললাম যে নাটক তার শ্রেষ্ঠ চারখানায়, তার ডক্টর ফস্টাস টেম্বারলুন, বলছে দ্য জু অফ মাল্টা এডওয়ার্ড, আর বলছে সেকেন্ড এডওয়ার্ড। তো এখন এইগুলোকে আমি একটু মনে রাখার জন্য একটু মাথায় রাখবো ডিটিটি। তো আমরা এটা একটু খেয়াল করব, বলছে ডক্টর ফস্টাস টেম্বারলুন, দ্য জু অফ মাল্টা, বলছে এডওয়ার্ড দুই। তো আমরা এটা দিয়ে একটু মনে রাখার চেষ্টা করব। এই চারটা মূলত তার শ্রেষ্ঠ যে চারটা নাটক, এই চারটা নাটক মনে রাখবো। তাহলে এখান থেকে আমরা যদি যাই তাহলে তার যে সময়কাল ছিল, তো অর্থাৎ এই ক্রিস্টোফার মার্লোর যে সময়কাল ছিল, এই ক্রিস্টোফার মার্লোর সময়কালে আমরা জন লিলিকে দেখতে পাই, জর্জ পিলকে দেখতে পাই, টমাস কিট, রবার্ট গিট, টমাস লস, টমাস নাস। অর্থাৎ এই সমসাময়িক কালে, অর্থাৎ ওই ক্রিস্টোফার মার্লের সমসাময়িক যে নাট্যকারগুলো ছিলেন জন লিলি, জর্জ পিল, টমাস কিট, রবার্ট গিট, টমাস লস, টমাস নাস, এগুলো জাস্ট একটু দেখে নেব কষ্ট করে, আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য জানবো। আমরা ইম্পর্টেন্ট তথ্যগুলো এই যে ক্রিস্টোফার মার্লের সম্পর্কে, যে তিনি যে একজন বিশিষ্ট এবং শ্রেষ্ঠ নাট্যকার ছিল তার সময়ে, এলিজাবেথনের সময়ে, এবং তাকে বলা হতো দ্য ফাদার অফ ইংলিশ ট্র্যাজেডি, অর্থাৎ ইংলিশ ট্র্যাজেডির জনক বলা হতো। এবং তিনি ছিলেন ইউনিভার্সিটি উইটস, এটা আমরা কিন্তু গতকালকে আলোচনা করছি, তিনি ইউনিভার্সিটি উইটের একজন ছিলেন, এবং তিনি অমিত্রকার ছন্দে লিখেছিলেন, সেটা হচ্ছে ইংলিশে বলে ব্লাঙ্ক ভার্স। তাহলে কি বলছে যে আমাদের যদি একটু খেয়াল করি যে অমিত্রাক্ষর ছন্দে ব্লাঙ্ক ভার্স তিনি লিখেছিলেন, আর হচ্ছে অমিত্রাক্ষর চরণ অর্থাৎ হচ্ছে মাইটি লাইন তিনি লিখেছিলেন। এবং তিনি যে মারা যান গুপ্তচরের ছুরি আঘাতে কত সালে? 29 বছর বয়সে। 29 বছর বয়সে গুপ্তচরের ছুরিঘাতে নিহত হন। তাহলে আমরা ক্রিস্টোফার মার্লের কয়েকটা বিষয় যেগুলো বললাম, যে তিনি ইংলিশ ট্র্যাজেডির জনক বলা হয়, শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন, এবং ইউনিভার্সিটি উইটের একজন ছিলেন, তারপর হচ্ছে অমিত্রাক্ষর ছন্দে এবং অমিত্রাক্ষর চরণে লেখালেখি করেন, এবং মারা যান কত বছর বয়সে? মাত্র 29 বছর বয়সে, এবং তিনি কি যান যে গুপ্তচরের ছুরি আঘাতে নিহত হন। এরপর আমরা যে জিনিসটা খেয়াল করব যে নাট্যকার হিসেবে মার্লোর আর খ্যাতিমান 4টি নাটকের নাম পাওয়া যায়, সেই 4টি নাটকের নামে আমরা কিন্তু পূর্বে আলোচনা করেছি। সো এটা নিয়ে আমরা কথা বলবো না, আমরা চলে যাচ্ছি তার 2টা পোয়েম ছিল, তার গীতি কাব্য ছিল 2টা খুবই সুন্দর। আর সেটা হচ্ছে দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ, বলছে হিরো অ্যান্ড লিডার আর অ্যান্ড লিরিক। এখন তার যে পোয়েম ছিল এটা হচ্ছে তার গীতি কবিতা, এটা আমরা একটু দেখে নেব, জাস্ট নামটা মাথায় রাখলেই হবে। এবং একটা এই গীতি কবিতার একটা কোটেশন ছিল, দ্য প্যাশনেট শেফার টু হিজ লাভ, বলছে কাম লিভ উইথ মি বাই মাই লাভ, বলছে অ্যান্ড উই অল দা, বলছে প্রুফ। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি এই জায়গাটা উক্তি ছিল। সো আমরা এই উক্তিটা একটু দেখে নিব, কারণ উক্তি অনেক সময় পরীক্ষায় বারবার আসে। এখন এই জায়গায় একটা আলোচনার বিষয় আছে, আমরা ডক্টর ফস্টার্স থেকে অনেক ধরনের প্রশ্ন আসে, সো আমরা এটা নিয়ে একটু কথা বলি, এবং এটার ভিতর থেকেও প্রশ্ন আসা শুরু করে। আচ্ছা, এখন এই জায়গায় হচ্ছে আমরা যদি একটু দেখি যে ডক্টর ফস্টাস, এই ডক্টর ফস্টাসের গ্রন্থের কয়েকটা চরিত্র আগে এগুলো দেখে নিই। এখানে দেখতে পাচ্ছি ফস্টাস, এটা হচ্ছে মেইন চরিত্র। এরপর আমরা যদি বলি দ্য ডেভিলস, বলছে তারপর হচ্ছে কর্নেলিয়াস, রবিন, তারপর হচ্ছে ম্যাটোফিলিস, তারপর হচ্ছে গুড অ্যাঙ্গেল, বলছে ওগনার, তারপর হচ্ছে পপ অ্যাড্রিন ভিআই, তারপর 6 মানে হেলেন অফ ট্রয়, ভেল্টস অ্যান্ড হচ্ছে ব্যাড অ্যাঙ্গেল। এখন এই জায়গাটা আমরা একটু ভালো করে খেয়াল করব। তো এখানে হচ্ছে এই যে ডক্টর ফস্টার্সের গ্রন্থের চরিত্র অর্থাৎ ক্যারেক্টার, এই ক্যারেক্টারগুলো জাস্ট মনে রাখবো, একটু দেখে নিব। কিন্তু মেইন থিম হচ্ছে এই ফস্টাস কি করেছিল? এই ফস্টাস যথেষ্ট জ্ঞানের অধিকারী ছিল, কিন্তু তার এবং নানা বিষয়ে জ্ঞান ছিল, কিন্তু তার এই যে নানা বিষয়ের জ্ঞান এবং যথেষ্ট জ্ঞান এবং ঐতিহ্যগত যে জ্ঞানগুলো ছিল সেটা নিয়ে তিনি কি ছিলেন না? সন্তুষ্ট ছিলেন না। এখন তার এই যে ঐতিহ্যগত যে জ্ঞান এগুলো নিয়ে সন্তুষ্ট তো না থাকার কারণে তিনি যে কাজটি করতেন তিনি হচ্ছে কি স্বর্গীয় জ্ঞান, তিনি হচ্ছে কি স্বর্গীয় জ্ঞান এবং সীমাহীন জ্ঞান, অর্থাৎ স্বর্গীয় জ্ঞান বা সীমাহীন জ্ঞানের জন্য তিনি কি ছিলেন? তিনি আইডিয়া ছিলেন। তো এটার জন্য তিনি যে কাজটি করছেন জাদু চর্চা, কি বললাম?
যে জাদুবিদ্যা চর্চা শুরু করেন, জাদুবিদ্যা চর্চা শুরু করেন। এখন এই জাদুবিদ্যা চর্চা শুরু করার জন্য তাকে যে ইন্সপায়ার করেন, উৎসাহ দেন, সেটা হচ্ছে কর্নেলিয়াস এবং হচ্ছে কি ব্যান্ডিস। কি বললাম, তার হচ্ছে কর্নেলিয়াস এবং ব্যান্ডিস, তার ছিল দুই বন্ধু। তার কি ছিল? দুই বন্ধু। তো এই জাদুবিদ্যা এবং চর্চা তার দুই বন্ধু যখন ছিল, তো দুই বন্ধু তাকে উৎসাহ দিত। তো তিনি এভাবে এই যে জাদুবিদ্যা চর্চা করতে করতে এই যে পরিচয় হচ্ছে বলছে মেফিস্টোফেলিস, অর্থাৎ এনার সাথে পরিচয় হয়। ইনি হচ্ছে কি লুসিফারের দাস ছিলেন। তো এই মেফিস্টোফেলিস কি করেন, ফস্টাসকে বলেন যে তিনি তাকে এই যে একটা যে তিনি তার আত্মাকে তিনি কিনে কোথাও নিয়ে চলে যাবেন। এখন এই জিনিসটা নিয়ে তিনি আগ্রহ করেন কি ফস্টাস। এখন ফস্টাস কি করেন, ফস্টাস যেহেতু আগ্রহ করে, তো এটার জন্য একটা চুক্তি সম্বলিত হয়। কি চুক্তি হচ্ছে লুসিফারের সঙ্গে 24 বছর, কয় বছর? 24 বছর। লুসিফারের সঙ্গে 24 বছর তাকে কি করতে হবে? রক্ত দিতে হবে। 24 বছর কি দিতে হবে? রক্ত দিতে হবে। এখন এই রক্তর মাধ্যমে তার সাথে একটা চুক্তি শুরু হয়, এবং চুক্তি হওয়ার পরে আর এই কারণে তিনি যে বিশ্বাস করতেন, তিনি ধর্ম, নীতিশাস্ত্র এই জিনিসগুলো কখনো বিশ্বাস করতেন না, কারণ বেপথে ছিলেন। তো এটার কারণে এই ফস্টাস কি করলেন, বলছে লুসিফারের যে কি হলেন, যে একটা চুক্তি হলেন, এই চুক্তি হওয়ার পরে তার সাথে দেওয়ার পরে তিনি একটা সময় পরে, মানে 24 বছর শেষের পথে তিনি একটা উপলব্ধি করলেন যে তিনি এসব এতদিন যা ভাবতেন সেগুলো ভুল এবং বাস্তবতা নাই। তো এই বাস্তবতা যখন ভাবতে শুরু করেন, দেখবেন আমরা অনেকগুলো কাজ করি, আমরা জানি এগুলো ভুল হচ্ছে, বাট একটা সময় যাওয়ার পরে আমরা কিন্তু ফিল করি যে এটা আসলে ভুল হয়েছে। তো এই ফার্স্টাস যখন চিন্তা করলেন যে এটা তখন ভুল হয়ে গেছে, তখন এই ফার্স্টাস চিন্তা করলেন যে আমি আবার আল্লাহ ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নিব। তো এটা নিয়ে আর কি পরবর্তীতে তিনি হয়তো বা ক্ষেত্র বিশেষ আর সেটা হয়ে ওঠেনি। তো এখন এই ফার্স্টাসের আরেকটা ব্যাপার ছিল, এই ফার্স্টাস হচ্ছে যে এই ফস্টাস মেয়েদের প্রতি একটা অ্যাট্রাকশন কাজ করতো, বেশিরভাগ ক্ষেত্রে তার একটা আগ্রহ বেশি ছিল। তো এই ফস্টাস যখন একটা আগ্রহ বেশি ছিল, তখন তিনি যে কাজটি করলেন, তখন তিনি এই যে এই লুসিফারের সাহায্যে অনিন্দ সুন্দরী হেলেন, কি বললাম, অনিন্দ সুন্দরী হেলেনের আনন্দ উপভোগের জন্য কি করতেন, অনিন্দ সুন্দরী হেলেনের কি করতেন, তাকে নিয়ে আসতেন। তো এইভাবে মূলত আমাদের ফস্টাস, এবং এই ডক্টর ফস্টাস একটা গল্প যেখান থেকে একটা সামারি আপ দিয়ে দিলাম, এখান থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে। তো আমরা এতক্ষণ পর্যন্ত যেটা আলোচনা করলাম, আমরা যদি একটু দেখি যে ডক্টর ফস্টাস চরিত্রগুলো মোটামুটি কিন্তু ক্লিয়ার। তো আমরা এই চরিত্রগুলো একটু ভালো করে মনে রাখবো, আর এই ক্যারেক্টারগুলো থেকে অনেক সময় প্রশ্নগুলো আসে, যে প্রশ্নগুলো কেমন আসে আমরা কিন্তু সামনেই সেই প্রশ্নগুলো দেখাবো। তো এরপরে আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমরা কিছু প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নগুলো একটু দেখি। প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ডক্টর ফস্টার্স? এখানে বলছে লাভ, ভালোবাসা, বলছে থার্স্ট ফর পাওয়ার, তারপর হচ্ছে জেলাসি, তারপর হচ্ছে রিভেঞ্জ। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে ভালো মতো বুঝতে পারবো যে লাভ মানে ভালোবাসা। এখানে মূলত হচ্ছে কি, যে আমরা একটা জিনিস খেয়াল করলাম যে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস কি ছিলেন, যে ডক্টর ফস্টাস কিন্তু যথেষ্ট জ্ঞানের অধিকারী থাকার পরেও তার মধ্যে কি একটা অন্যান্য মানে স্বর্গীয় জ্ঞানের একটা কি, যে এটা কিন্তু ছিল। তো আমরা এই জিনিসটাকে একটু কাউন্ট করতে পারি। লাভ তো হবে না, ভালোবাসা তো নাই, জেলাসির তো এটা হবে না, রিভেঞ্জ তো এটাও হবে না। তাহলে সঠিক আনসার কোনটা হবে? বি নাম্বারটা হবে। এরপরে আমরা যদি আরেকটা প্রশ্ন খেয়াল করি, এখানে বুঝতে পারবো বলছে সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ আ কিস। এটা বলছে দ্য সেন্টেন্স হ্যাজ বিন টেকেন ফ্রম দ্য প্লে। বলছে এই যে একটা উক্তি ছিল, এখন ওই যে হেলেনের সময় একটা উক্তি ছিল, সে হেলেন নর্মালি মেয়েদের প্রতি একটা অ্যাট্রাকশন থাকলেও তিনি কিন্তু শেষে তার একটা উক্তি বলেন যে সুইট হেলেন মেক মি ইমর্টাল উইথ আ কিস। বলছে যে ইমর্টাল মানে কি, যে আমরা জানি মর্টাল মরণশীল, ইমর্টাল মানে কি, যেটা মরণশীল নয়। যে তাহলে এই যে হেলেন সুইট হেলেন অর্থাৎ অনিন্দ সুন্দরী হেলেন, সেই যে তিনি কি ছিলেন, তিনি কি করলেন যে তার কিস বা তার বিষয় যে অনেকটা ইমর্টাল, তার সেই হিসাবে একদিক থেকে এই গল্পের মধ্যে একটা রচিত হয়েছিল যে তিনি কিন্তু একটা
কামবাসনায় আগ্রহী ছিলেও কিন্তু তার এই উক্তিটি দ্বারা কিন্তু এটা বোঝা যায় না যে তিনি সাময়িক চিন্তা ভাবনা করেছিলাম। তো এটার জন্য হচ্ছে আমরা যে বিষয়টা, এই উক্তিটি মূলত কোথায় প্লে করা হয়েছে, কোন নাটকে আমরা পেয়েছিলাম, তো আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে আমাদের কি, যে ডক্টর ফস্টাস। তাহলে আমরা আলোচনা করব কোনটা, আমাদের আলোচনা হচ্ছে সি নাম্বারটা। তাহলে এভাবে কিন্তু আমরা চাইলে আমাদের গল্পগুলো খুব সুন্দর করে সামারি আপ আলোচনা করলাম, আমরা এই গল্পগুলো একটু মনে রাখার চেষ্টা করব, কারণ এগুলো কিন্তু অনেকটা হচ্ছে কি সাহিত্য মানে কি একটার সাথে একটা কানেক্টেড, এই কানেক্টেডভাবে আমরা ধীরে ধীরে আগানোর চেষ্টা করব। তো এরপরে আমরা যদি যাই, এরপরে পরের বিষয়ে আরেকটা প্রশ্ন দেখাবো। এখানে আরেকটা প্রশ্ন কি আছে আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রাইটার্স বিলং টু দ্য এলিজাবেথান পিরিয়ড। অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি, আমরা গতকালকে বলেছিলাম যে এলিজাবেথান পিরিয়ডের কয়েকটা লেখক রাইটারকে দেখিয়েছিলাম, প্রায় 16-17টা, কিন্তু সব রাইটার তো আসে না, বেশিরভাগ ক্ষেত্রে ভিতর থেকে প্রশ্ন আসছে ক্রিস্টোফার মার্লার, শেক্সপিয়ার থেকে, আর বাকিগুলো জাস্ট রাইটারের নাম মনে রাখলেই হয়। তো আমরা যদি এখানে দেখতে পাচ্ছি, আমরা গতকালকে যে রাইটারের নামগুলো দেখে রাখছিলাম, তো এখানে কি হবে, তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ক্রিস্টোফার মার্লে, আলেকজান্ডার পপ, জন ডায়রান, তারপর স্যামুয়েল বেকেট। এখন এই চারটা অপশনে আমরা কোনটা পড়িয়েছিলাম, আমরা বলছিলাম ক্রিস্টোফার মার্লে, অর্থাৎ এলিজাবেথান পিরিয়ডে কিন্তু আমরা ক্রিস্টোফার মার্লের নামটা পেয়েছিলাম। তো এই ক্রিস্টোফার মার্লের আরেকটা নাম যদি আমরা একটু খেয়াল করি তাহলে ভালো বুঝতে পারবো। এখানে যদি একটু দেখে চেষ্টা করি যে কোনটি ক্রিস্টোফার মার্লের নাটক, এটি এডিটর 2014 সালে এসেছে, কোনটি ক্রিস্টোফার মার্লের নাটক, আমরা একটু কমেন্ট করি কোনটা ক্রিস্টোফার মার্লের নাটক। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনটি ক্রিস্টোফার মার্লের নাটক। আমরা কিন্তু আলোচনা করছিলাম যে মার্লোর কয়টি নাটক, 4টি নাটক। এখন এই 4টি নাটকের মধ্যে শ্রেষ্ঠ নাটক, এই 4টা নাটকের মধ্যে কোনটা দেওয়া আছে, এখানে দ্য মার্ডার এটা পাইনি, দ্য নেভার ক্যান টেল এটাও পাইনি, ম্যাকবেথ এটাও পাইনি। তাহলে আমরা পেয়েছিলাম কি ডক্টর ফস্টার্স। অর্থাৎ আমরা জাস্ট ওই যে DTT অর্থাৎ এটা আমরা জাস্ট একটু মনে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ক্রিস্টোফার মার্লের নাটক। আমরা যদি আরও একটু আলোচনা করি, আমরা আরেকটা প্রশ্ন দেখব। আমরা এখন যাওয়ার পরে আমরা এতক্ষণে যে ক্রিস্টোফার মার্লো থেকে আমাদের যে টাইপ প্রশ্নগুলো হয়, যে জিনিসগুলো প্রশ্নগুলো হয়, আমরা জাস্ট এতটুকু পড়লেই কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আরেকটা মাথায় রাখবো, আমরা কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতেছি, বিসিএসে বিশেষ করে, সেই প্রশ্নগুলো সকলেই যদি একটু সলভ করি তো অনেকাংশে 100% একটা আইডিয়া চলে আসবে এবং এখান থেকে হুবহু প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা থাকে। সো এটা নিয়ে খুব একটা ঝামেলা হওয়ার সমস্যা হবে না। তো আজকে আমরা কথা বলবো এখানে যদি আমরা একটু দেখি যে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে। এখন উইলিয়াম শেক্সপিয়ারের বিষয়টা কিছু মাথায় রাখা আমাদের উচিত। তো উইলিয়াম শেক্সপিয়ারের আমরা যদি একটু খেয়াল করি যে উইলিয়াম শেক্সপিয়ারের এখানে অনেক কিছু বিষয় আছে। তো তোর মধ্যে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার থেকে মাস্ট প্রশ্ন আসবে, তো এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে জায়গা এবং এখান থেকে প্রশ্ন হবে। সো এটা নিয়ে আমাদের যথেষ্ট পরিমাণ এটা পড়তে হবে এবং এই অংশটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি এই যে আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের যে বিষয়গুলো, তো আমরা এখানে একটু দেখবো, এখানে একটু দেখার চেষ্টা করব। আমরা একটা সামারি অফ শর্ট নোট করে ফেলেছি, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ারের যে একটা শর্ট নোট, অর্থাৎ এখান থেকে প্রশ্নগুলো বারবার আসে। আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখি, এই জায়গাগুলো থেকে বেশি গুরুত্ব আকারে প্রশ্ন এসেছে। তো এই শেক্সপিয়ারের আমরা প্রত্যেকটা লাইন ভেঙে একটু দেখানোর চেষ্টা করব। তার মধ্যে আমরা যদি একটু দেখি, এখানে যদি আমরা একটু খেয়াল করি যে শেক্সপিয়ারের মানে যতগুলো লেখক আছে বা রাইটার আছে, যতগুলো জন্মসাল মনে রাখতে হবে, যে 2-4টা মনে রাখতে হবে, তার মধ্যে হচ্ছে শেক্সপিয়ারের জন্মসালটা অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি, অর্থাৎ 1564 সালের 23শে এপ্রিল, 1564 সালের 23শে এপ্রিল কোথায়, যে অ্যাবন নদীর তীরে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন। তাহলে আমরা কি বললাম 1564 সালের 23শে এপ্রিল। তো আমরা যে সাল এবং তারিখটা মনে রাখবো। তাহলে জন্মগ্রহণ করেন কত, 1564 সালের 23শে এপ্রিল, এবং তিনি মৃত্যুবরণ করেন কত সালে, এটা একটা বিষয়। তো আমরা যদি একটু খেয়াল করি, মৃত্যুবরণ হচ্ছে কি যে 1616 সালের 23শে এপ্রিল। কোথায় মৃত্যুবরণ করেন, স্ট্যামফোর্ডের নিজ বাসগৃহে তিনি কি করেন, যে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন। তাহলে আমরা জন্মসালটা যদি দেখি যে 1564 থেকে কত 1616, কিন্তু তারিখটা কিন্তু সেম 23শে এপ্রিল
23 এপ্রিল। তাহলে আমরা এখান থেকে কি আলোচনা করলাম, এখান থেকে আমরা দেখার চেষ্টা করলাম যে এখান থেকে কিন্তু সবগুলোর থেকে মেইনলি হচ্ছে তার জন্মসালটা কিন্তু মিল আছে। তাহলে আমরা বলতে পারি 1564 এবং হচ্ছে কি 1616 সালে 23 সালে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমরা যদি একটু খেয়াল করি, তার পিতার নাম এবং তার যে শেক্সপিয়ার ছিলেন একজন কি জোরদারের সন্তান। তাহলে হচ্ছে কি যে শেক্সপিয়ার মূলত কি ছিলেন একজন জোরদারের সন্তান। তো এখন এই জায়গাটায় যদি আমরা আলোচনা করি, এই জায়গায় একটু দেখার চিন্তা করি, তাহলে কিন্তু এটা ভালো বুঝতে পারবো যে তিনি কি ছিলেন। তিনি একজন কবি এবং নাট্যকার ছিলেন এবং যে এলিজাবেথের যুগকে 1560 থেকে 1620, অর্থাৎ আমরা এটা নিয়ে যখন 1550 থেকে 1620, এটা কিন্তু রেনেসা এবং নবজাগরণের যুগ ছিল। তো এই শেক্সপিয়ারের প্রত্যেকটা শেক্সপিয়ারের সহিত জীবনকে কয়টি অংশে ভাগ করা হয়, 4টি পর্বে ভাগ করা যায়। এই 4টি পর্বগুলো নিয়ে আমরা সামনে আরও বিস্তারিত আলোচনা করব। তবে উইলিয়াম শেক্সপিয়ারের মেইন যেটা জন্মসাল মৃত্যুসালটা এখান থেকে কিন্তু অবশ্যই মাথায় রাখবো। তো এটাকে আমরা একদম সামারি আপ শর্ট করে ফেলেছি এবং শর্ট নোটটা একটু দেখব। এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে ভালো মতো বুঝতে পারবো এখানে কোন বিষয়গুলো আলোচনার বিষয়। তো আমরা শর্ট নোটে আমরা এখানে দেখতে পাচ্ছি তার জন্মসাল এবং মৃত্যুসাল তো আমরা পেয়ে গেলাম। এখন জন্মসাল এবং মৃত্যুসাল কিন্তু দেখেছি এবং সেটার সময় ছিল কি 23 এপ্রিল, এবং তাকে মূলত হচ্ছে কি বলছে সমাহিত করা হয় কত সালে, মানে বুলেট হচ্ছে 25 এপ্রিল, এবং তিনি যে বেঁচে ছিলেন সেটা হচ্ছে কত সালে 52 ইয়ার্স, অর্থাৎ 52 বছর। যে তার যে জন্মসাল ছিল সেটা কত সাল পর্যন্ত ছিল, সেটা ছিল 52 বছর। এবং তিনি যে তার যে সাল ছিল, অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি 1564 থেকে 1600 সাল, এই শতাব্দীকে বলা হয় মূলত কি বিলং করেছিলেন কত সালে, যে 16 এবং হচ্ছে 17 সেঞ্চুরি, এই দুইটা শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেন। তবে বেশিরভাগ যে তার সময়কালটা কেটেছে সেটা হচ্ছে কত 16 সেঞ্চুরি, অর্থাৎ 16 শতাব্দীতে তেনার বেশিরভাগ কি ছিল যে সময়টা কিন্তু ছিল। এবং তার এজ, অর্থাৎ এজ কোনটা আমরা গতকালকে আলোচনা করতেছি এলিজাবেথের এজ, এখান থেকে কিন্তু আমরা একটু দেখব। এরপর আমরা যদি একটু খেয়াল করি যে কোথায় জন্মগ্রহণ করেন, প্লেস অ্যাভন থেকে, এবং তাকে ডাকা হতো কি নামে ডাকা হতো, বলছে বোর্ড অফ অ্যাভন অথবা কিং উইদাউট ক্রাউন। তাহলে আমরা কি বলতাম যে শেক্সপিয়ারকে মূলত ডাকা হতো কি নামে, যে কল্ড বোর্ড অফ অ্যাভন কিং উইদাউট ক্রাউন। এরপর আমরা যদি একটু খেয়াল করি তাকে কি বলা হয়, ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তাকে আমরা কি বলতে পারি, যে ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড, বলছে ইংল্যান্ডের জাতীয় কবি বলতে পারি। তো আমরা এখানে কি দেখতে পেলাম, এখানে আমরা যে থিমটা দেখতে পেলাম যে এখান থেকে কয়েকটা জিনিস মাথায় রাখবো, যে তার জন্মসালটা 23 এপ্রিল, এটা দেখলাম যে তিনি কত সালে বেঁচে ছিলেন 52 বছর, এবং তার শতাব্দী অর্থাৎ কোন সেঞ্চুরি ছিল 16 এবং 17, তবে বেশিরভাগ ক্ষেত্রে বিলং করেছে কত সালে, সেটা হচ্ছে কত, যে আমরা দেখতে পাচ্ছি 16 সেঞ্চুরি। এরপরে তার জন্ম হচ্ছে প্যালেস, তারপরে তাকে ডাকা হতো বোর্ড অফ অ্যাভন কিং উইদাউট ক্রাউন, এবং তাকে কি বলা হতো, ইংল্যান্ডের জাতীয় কবি বলা হতো। তো এখান থেকে আমরা আরেকটু দেখব, এই জায়গাটাই আরেকটা মুখ্য বিষয় হচ্ছে কি, যে তাকে মূলত বিখ্যাত কেন বলা হতো, প্লেজ অথবা ড্রামা অর্থাৎ নাটক, যে তাকে কি নাটকের জন্য বিখ্যাত বলা হতো। এবং তিনি লিখেছিলেন 37টি নাট্য, বলছে কতটি নাটক, 37টি নাটক, 154টি সনেট এবং 3টা ন্যারেটিভ পয়েম। তাহলে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে তিনি লিখেছিলেন কতটি, 37টি নাটক, 154টি সনেট এবং 3টি হচ্ছে কি ন্যারেটেড পয়েম। এবং তার যে কি ছিল 5টা অভিনয় ছিল, বলছে হি প্লেজ হ্যাভ 5 অ্যাক্টস, অর্থাৎ 5টা নাটক তিনি কি করেছিলেন, অভিনয় করেছিলেন। এবং তার ভার্সাটাইল স্টাইল অর্থাৎ শৈলী, এটা মূলত ছিল কি, এটা হচ্ছে কি বলছে আয়াম্বিক, বলছে পেন্টামিটার। এরপর হচ্ছে তার ফার্স্ট প্লে অর্থাৎ প্রথম যে নাটক সেটা হচ্ছে হেনরি 6 অর্থাৎ পার্ট 2। তার প্রথম নাটক কোনটা ছিল, হেনরি 6 অর্থাৎ পার্ট 2। এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব, বাকিটা একটু দেখব, যে তার লাস্ট প্লে অর্থাৎ প্রথম প্লে ছিল হেনরি 6 পার্ট 2, আর এটা হচ্ছে লাস্ট প্লে দ্য
দ্য টেম্পেস্ট সাং সাং, তাহলে হচ্ছে তার প্রথমটা এবং শেষ, এই প্রথম শেষটা অবশ্যই মাথায় রাখবো, এটা মাথায় রাখা দরকার, কারণ এখান থেকে বারবার প্রশ্ন আসে, এটা একটু খেয়াল করবো। তারপর শর্টেস্ট প্লে, অর্থাৎ তার শর্ট যে প্লে ছিল সেটা হচ্ছে কমেডি অফ ইরোর্স। তারপর হচ্ছে লংগেস্ট প্লে নাম ছিল কি হ্যামলেট। তারপর আমরা এই যে তথ্যগুলো, যে এই যে ইনফরমেশনগুলো, এগুলো কিন্তু মাস্ট দরকার এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে। সো আমরা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আপনারা যারা আছেন তারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন এবং এগুলো গুরুত্ব সহকারে একটু দেখবেন। আশা করি এই প্রবলেমগুলো থেকে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন এই শেক্সপিয়ারের আমরা বিভিন্ন আরও অনেক কিছুই দেখলাম, তো আমরা এটা যদি একটু খেয়াল করি, শেক্সপিয়ারের যে আরও কী কী যে জিনিসগুলো আছে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। তার মধ্যে আমরা একটু আগে যাওয়ার আগে আমরা একটু দেখব আচ্ছা, তো এই শেক্সপিয়ারের আমি আরও কয়েকটা তথ্য দিচ্ছি, এই তথ্যগুলো একটু ভালো করে মাথায় রাখবো। যে এই যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্ড প্লেস অ্যান্ড পয়েন্টস, অর্থাৎ যে শেক্সপিয়ারের যে কিছু কোয়েশ্চেন ছিল সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণের মধ্যে আচ্ছা আমরা ওটা নিয়ে আলোচনা করে আমরা একটু দেখব যে শেক্সপিয়ারের 37টি নাটক, কয়টি নাটক? 37টি নাটক 3টি ভাগে ভাগ করা যায়। এই যে 37টি নাটক সেটা কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। তো আমরা এই 3টা নিয়ে একটু দেখব না, আমরা এখান থেকে যদি একটু খেয়াল করি যে তিনি মূলত কি কি ছিলেন, এটা একটু ভালো করে দেখি। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমরা এখানে একটু দেখার চেষ্টা করি, তাহলে ভালো মতো বুঝতে পারবো। ক্যামেরার একটু সুইট। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আশা করি আমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, তো আমরা এখানে যে জিনিসটা নিয়ে আলোচনা করতেছিলাম, আমরা যদি একটু দেখি একটু ভালো করে, যে তার কিছু কমেডি ছিল, অর্থাৎ কমেডি ফেমাস কিছু যে ছিল সেগুলো যদি আমরা একটু নামগুলো দেখি, অ্যাজ ওয়েল দ্যাট ইন্ডস ওয়েল, তারপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, তারপর আমরা দেখবো এ মিড সামার নাইট ড্রিম, তারপরে দেখবো দ্য টেম্পেস্ট, তারপর হচ্ছে 12th নাইট, তারপর হচ্ছে টু জেন্টলম্যান অফ বলছে ভেরোনা, তারপরে লাভ লেবার্স লস্ট, তারপরে দেখবো দ্য টাইমিং অফ শো, তারপর হচ্ছে মেজার্স অফ, তারপর আমরা যদি একটু খেয়াল করি মেজার ফর মেজার, তারপর দ্য বলছে মার্চেন্ট অফ ভ্যানিস, তারপরে মাস অ্যাডো অ্যাবাউট নাথিং, তারপর হচ্ছে ম্যারি উইভস অফ বলছে উইন্ডসর। তো আমরা এই যে তার যে বিখ্যাত নাটকগুলো ছিল
এই নাটকের মধ্যে আমরা এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল করব এবং এই নাটকগুলো যদি আমরা একটু ভালো মতো দেখি তাহলে কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারবো। তো এখানকার পরে আমরা যদি একটু দেখি যে আমাদের কমেডি নাটক কোনগুলো ছিল, এগুলো কিন্তু কমেডি নাটক ছিল। তো তার হচ্ছে হিস্ট্রি, ঐতিহাসিক কিছু নাটক ছিল। ঐতিহাসিক নাটকটা যদি আমরা দেখি, ঐতিহাসিক নাটক এখানে কয়টি ছিল, এখানে দেখতে পাচ্ছি ঐতিহাসিক নাটক হচ্ছে টোটাল 7টি। তো আমরা এই 7টি নাটক যদি বলি, কিং জন, তারপর হচ্ছে রিচার্ড 2 অর্থাৎ সেকেন্ড রিচার্ড, হেনরি 4, তারপর হচ্ছে হেনরি 5, তারপর হেনরি 6, রিচার্ড বলছে 3, তারপর হেনরি, তারপর হচ্ছে 8। অর্থাৎ এটাকে আমরা জাস্ট একটু ঐতিহাসিক যে তার ব্যাপারগুলো ছিল এবং এই হিস্ট্রিগুলো এগুলো আমরা কিন্তু দেখব। তারপর আমরা যদি এখানে একটু খেয়াল করি যে আমাদের আরও বিষয় কিছু আছে, যে আমাদের 3টা ন্যারেটিভ পয়েন্টস আছে। তো আমাদের বর্ণনামূলক যদি 3টা ন্যারেটিভ পয়েন্টসের কথা বলছিলাম, এই 3টা আমরা একটু দেখব। তো এই ন্যারেটিভ 3টা পয়েন্টের মধ্যে আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে এখানে বুঝতে পারবো। বলছে ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, তারপর আমরা বলতে দ্য রেপ অফ লর্ডস, তারপর হচ্ছে এ লাভার্স অফ কমপ্লেন্ট। অর্থাৎ আমাদের ন্যারেটিভ পয়েন্ট যে 3টাগুলো, এই 3টা আমরা ন্যারেটিভ পয়েন্ট দেখবো এবং আদার্স আরও 2টা পয়েন্ট ছিল। তো সেটা হচ্ছে কি প্যাশনেট পিলগ্রিম, আর এটা হচ্ছে কি ফনিক্স অ্যান্ড দ্য ট্রুদল। অর্থাৎ আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি তাহলে কিন্তু এখানে ভালো মতো বুঝতে পারতেছি যে হিস্ট্রি অর্থাৎ ঐতিহাসিক যে 3টা, আমাদের কি বললাম যে ঐতিহাসিক 7টা, তারপর আমরা ন্যারেটিভ 3টা, আমরা এগুলো দেখব। এবং আমাদের নর্মাল যে অন্য 2টা যা কবিতা ছিল সেই 2টা কবিতা কিন্তু আমরা এখানে যদি একটু ভালো করে দেখি, দ্য প্যাশনেট পিলগ্রিম আর হচ্ছে কি দ্য ফনিক্স অ্যান্ড বলছে ট্রুদল। এছাড়াও তারপরে যদি আমরা একটু খেয়াল করি তার আরও কিছু বিষয় ছিল, তার ইম্পর্টেন্ট কিছু নোটস ছিল। এই নোটগুলো কিন্তু আমরা অবশ্যই দেখব। যে ইম্পর্টেন্ট 3টা নোট ছিল, আমরা এই 3টা নোটস একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা এই জায়গাগুলো, এই জিনিসগুলো যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, এখন বিষয়টা হচ্ছে যে ভাই আমি এগুলো কিভাবে আয়ত্ত করব। আয়ত্ত করার একটি কিন্তু বিষয় আছে। এগুলোর জন্য আমরা বিগত বছর যে প্রশ্নগুলো আছে এগুলো বেশি সলভ করব এবং এই তথ্যগুলো বারবার পড়ার মাধ্যমে আমরা কিন্তু আয়ত্ত করে নিতে পারি। এখন ইম্পর্টেন্ট 3টা নোটস যদি আমরা একটু খেয়াল করি, যে তার যে 2 প্লেজ অর্থাৎ কি যে 2টা প্লে ছিল, 2টা নাটক ছিল, শেক্সপিয়ার হ্যাভ বিন লস্ট, সেগুলো কি হয়ে গেছিল, নষ্ট হয়ে গিয়েছিল। সেই 2টা নাটকের নাম হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করি, এক হচ্ছে লাভার্স, বলছে লাভার্স লেভার্স ওন, আরেকটা হচ্ছে কি দ্য হিস্ট্রি অফ বলছে কার্ডেনিও। অর্থাৎ আমরা যদি একটু বলি যে তার 2টা পার্ট ছিল শেক্সপিয়ারের, এই শেক্সপিয়ারের 2টার মধ্যে আমরা যদি বলি 2টা প্লে ছিল, এই 2টা প্লের মধ্যে একটা হচ্ছে কি লাভার্স লেভার্স, আরেকটা হচ্ছে কি দ্য হিস্ট্রিজ অফ কার্ডেনিও। এটা একটু ভালো করে মাথায় রাখবো। আরেকটি বিষয় ছিল দ্য আনফিনিশড প্লে, অর্থাৎ যে একটা প্লে ছিল সেটা আনফিনিশড, অর্থাৎ কি ছিল সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়নি, সেটার নাম হচ্ছে কি দ্য টিমন অফ বলছে অথেন্স। কি বললাম, দ্য টিমন্স অফ অথেন্স। আরেকটি তাকে আরেকটা নাম বলা হতো, সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি, সেটা হচ্ছে কি তাকে কি নামে ডাকা হতো, তাকে ডাকা হতো ফাদার অফ ইংলিশ ড্রামা। তাহলে কি হচ্ছে, আমরা 3টা এখানে গুরুত্বপূর্ণ তথ্য একটু মাথায় রাখবো। সেই 3টা নোট হচ্ছে তার যে 2টা প্লে অর্থাৎ 2টা নাটক ছিল সেগুলো কি হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল। সেটা হচ্ছে লাভার্স লেভার্স অ্যান্ড দ্য হিস্ট্রি অফ বলছে কার্ডিনিও। তাকে দ্য আনফিনিশড প্লে অর্থাৎ তার একটা নাটক, তার একটা যে ছিল সেটা হচ্ছে কি টিমন অফ অথেন্স, অর্থাৎ সেটা কি অসমাপ্ত ছিল। এরপরে যদি আমরা একটু খেয়াল করি তাকে কি নামে ডাকা হতো, তাকে বলা হতো ফাদার অফ ইংলিশ ড্রামা। তাকে কি নামে ডাকা হতো, ফাদার অফ ইংলিশ ড্রামা। তাহলে এই যে আমরা এই যে 3টা ন্যারেটিভ পয়েন্টস, তারপর হচ্ছে তার যে আরও এক্সট্রা 2টা আদার পয়েন্টস, এগুলো একটু মাথায় রাখবো এবং 3টা গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যগুলো কিন্তু আমরা একটু ভালো মতো খেয়াল করবো এবং এই জিনিসগুলো অবশ্যই ব্রেনে সেভ করার চেষ্টা করব। এরপর আমরা যদি একটু খেয়াল করি, আমরা পরবর্তীতে আরেকটু দেখি। এখন আমরা এখানে আরেকটু বিষয় বলবো, তার যে আরেকটা বিষয় সেটা ছিল সেটা একটু দেখব। এখন শেক্সপিয়ারের আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে আমাদের শেক্সপিয়ারে কি আছে, এখানে শেক্সপিয়ারের কিছু মস্কিউ প্লেস অর্থাৎ 3টা আছে, সেই 3টার নাম আমরা একটু দেখব। তো এখানে হচ্ছে তার মস্কিউ প্লেস যেগুলো ছিল সেই 3টা বলতেছি 4টা ছিল। তো আমরা এই 4টার মধ্যে আমরা যদি একটু খেয়াল করি, এখানে হেনরি বলছে 8, তারপর আমরা দেখতে পাচ্ছি এ মিডসামার নাইটস ড্রিম, তারপর দেখতে পাচ্ছি রোমিও অ্যান্ড জুলিয়েট, দ্য
টেম্পেস্ট, অর্থাৎ তার যে শেক্সপিয়ারের যে মস্কো প্লেস যখন বলবে তখন এই চারটার নাম আসবে, এই চারটাগুলো একটু দেখে নিব। এরপর আমরা দেখব শেক্সপিয়ার প্রবলেম প্লেস, অর্থাৎ শেক্সপিয়ারের যে সমস্যা রিলেটেড যে নাটকগুলো ছিল সেগুলো যদি আমরা দেখি, অলস ওয়েল দ্যাট ইন্স ওয়েল, তার হচ্ছে মেজার অফ মেজার, তারপর হচ্ছে ট্রয়লাস অ্যান্ড বলছে ক্রেস্টিয়া অ্যান্ড তারপর হচ্ছে উইন্টার্স টেল। তো আমরা এগুলো একটু দেখে নিব। এখন শেক্সপিয়ারের তারপর আমরা যদি একটু দেখি যে শেক্সপিয়ারের আরও অনেকগুলো বিষয় আছে, আমরা এই জিনিসগুলো একটু দেখবো। আরেকটা জিনিস হচ্ছে শেক্সপিয়ারের আমরা যদি বলি যে রোমান প্লেস, অর্থাৎ এখানে কয়েকটা আছে রোমান প্লেস, আমরা দেখবো 3টা আছে। তারপর আমরা যদি শেক্সপিয়ার রোমান্স প্লেস, এখানে যদি আমরা দেখি এখানেও আছে কয়টা, 4টা আছে। শেক্সপিয়ার তারপর হচ্ছে বলছে ট্র্যাজিক কমেডি প্লেস, এখানে আছে টোটাল হচ্ছে 3টা। অর্থাৎ শেক্সপিয়ারের কোনটা কোন নাটক, শেক্সপিয়ারের কোনটা কোন নাটক হওয়া উচিত, আমরা এই জিনিসগুলো কিন্তু এখান থেকে দেখে নিব। তো আপনারা যারা যুক্ত আছেন বা আপনারা যারা অনেকেই আজকের ক্লাসে নাই, তো আমি দেখতে পাচ্ছি, তো যারা যুক্ত আছেন তারা একটা জিনিস মাথায় রাখবেন, রেগুলার লাইভ ক্লাসগুলো কিন্তু করা আবশ্যক। যে একটা লাইভ ক্লাস করা আর হচ্ছে লাইভ ক্লাস এটার মধ্যে অনেক তফাৎ আছে। কিন্তু লাইভ ক্লাসে ব্রেন যত কাজ করবে কিন্তু রেকর্ড ক্লাসে ব্রেন কিন্তু তত কাজ করবে না। এই জন্য যতটাই সমস্যা থাকুক, যে প্রবলেমগুলোই থাকুক, সেগুলোর মধ্যে থেকে লাইভ ক্লাসগুলো করে ফেলা উত্তম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা কিন্তু এভাবে চাইলে ধীরে ধীরে খুব সুন্দরভাবে এই জিনিসগুলো কিন্তু আইডিয়া বা কনসেপ্টগুলো নিতে পারি। তো আমাদের এখানে যে শেক্সপিয়ারের কিছু ব্যাপার আছে, আমরা একটু এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ এ কমেডি রিটেন বাই শেক্সপিয়ার, বলছে শেক্সপিয়ার কোনটি লিখেছেন, এটি একটু কমেন্টে আলোচনা করি। সকলে একটু কমেন্ট করেন এটার যে শেক্সপিয়ার কোনটা লিখেছেন। ওকে, তো এখানে আমরা দেখতেছি কিং লিয়ার, তারপর হচ্ছে ম্যালেট, তারপর হচ্ছে ম্যাকবেথ, তারপর হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, আমরা একটু আগে দেখিয়েছি যে এখানে কোনটা হবে, অ্যাজ ইউ লাইক ইট। অর্থাৎ কি লিখেছেন, বলছে হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ কমেডি, তার কমেডি যে রিটেন ছিল সেটা আমরা যদি বলি সেটা কি ছিল, সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট। আমরা এটা একটু দেখে নেব। এরপর আমরা যদি একটু খেয়াল করি, আমরা পরবর্তীতে একটু দেখব। তারপর হচ্ছে হ্যামলেট বাই শেক্সপিয়ার, আমরা কিন্তু একটু আগে দেখিয়েছি যে হ্যামলেটটা আসলে কি, সেটা হচ্ছে কমেডি, ট্রাজিক কমেডি, অ্যান ইপিক আর ট্র্যাজেডি। এটা অ্যান্সার কি হবে? তো আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে হ্যামলেট বাই শেক্সপিয়ার, যে শেক্সপিয়ার কোনটা লিখেছিলেন, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি। তাহলে এটার অ্যান্সার কিন্তু খুব সহজে বলবো, এটা হচ্ছে ট্রাজেডি নাটক। এরপর আমরা যদি একটু খেয়াল করি ম্যাকবেথ, বলছি শেক্সপিয়ার ম্যাকবেথ ইজ, এখন এগুলো কিন্তু প্রত্যেকটাই বিগত বছর প্রশ্ন এসেছে। তো আমরা যদি একটু খেয়াল করি এই বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু খুব সহজেই আমরা কিন্তু যদি এই জিনিসগুলো একটু মোটামুটি চর্চা করি, আয়ত্ত করি, আমার মনে হয় এই জায়গাগুলো থেকে প্রশ্ন অ্যান্সার করাটা সহজ এবং স্বাভাবিক হবে। এবং এখান থেকে আমরা যে জিনিসগুলো মাথায় রাখবো, যে আমাদের জাস্ট নামগুলো মাথায় রাখবো, এখানে আরও এক্সট্রা অনেক তথ্য, হিউজ পরিমাণ তথ্য আয়ত্ত করতে পারবো। বাট আমরা যদি এই নামগুলো জাস্ট একটু মনে রাখি, একটু স্মরণে রাখি কোনটা কোন নাটক হওয়া উচিত, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে পারবো। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি, এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে কী হবে, তাহলে এখানে কী হবে, সেটা হচ্ছে ট্রাজেডি নাটক। এরপর দেখতে পাচ্ছি আমাদের যে পরবর্তী যদি বলি শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিস, এটা কি, এটাও যদি আমরা একটু খেয়াল করি, এটা আমরা বলেছিলাম কমেডি নাটক। এরপর আমাদের আরেকটা যদি বলি বলছি শেক্সপিয়ার কিং লিয়ার ইজ, এটা কি স্যাটার, কমেডি, ট্রাজেডি, লিরিক, এটা কি হবে? ওকে, তাহলে আমরা কিন্তু এখানেও বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে ট্রাজেডি। তো আমাদের এই যে সোনালী ব্যাংক, যে তারপর আমরা শেক্সপিয়ার জুলিয়াস সিজার, এটা কি, এটাও যদি আমরা একটু খেয়াল করি, এটা হচ্ছে ট্রাজেডি। তো আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা সেট আপে দেখি, যে আমাদের প্রশ্নগুলো কিন্তু এই রিলেটেড, এখান থেকে এই রিলেটেড প্রশ্নগুলো আসতে পারে। তো এরপর আমরা দেখব, এরপর আমরা যে বাকিগুলো যে আলোচনাগুলো আছে আমরা যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটার যে শেক্সপিয়ারের যে বিষয়গুলো আমরা এগুলো কিন্তু দেখালাম। তো আমাদের আরও কিছু তথ্য পরিমাণ আছে, অর্থাৎ আমরা শেক্সপিয়ারের যে কিছু বিষয়গুলো যেগুলো আমরা যদি একটু দেখাই, যে শেক্সপিয়ারের কিছু গল্প আছে, অর্থাৎ ওগুলো গল্প খুব একটা প্রশ্ন আসে না, বাট ওই গল্পগুলোর হেডলাইন, ক্যারেক্টার, ওই তথ্যগুলো, আরও যে বিষয়গুলো, আরও শেক্সপিয়ার আমরা বিগত বছর আরও প্রশ্ন সলভিং করব আমাদের নেক্সট ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তো আমরা নেক্সট ক্লাসে
আমরা প্রত্যেকটা অংশ ধরে ধরে আলোচনা করার ট্রাই করতেছি এবং সাহিত্য যে রিলেটেড যে প্রশ্নগুলো পরীক্ষা আসবে সেগুলো কিন্তু আলোচনা হবে। তো আমরা শেষের দিকে গিয়ে একদম ওভারঅল প্রশ্ন সলভ করবো। আগে আমরা পিরিয়ডগুলো শুরু থেকে ধরে ধরে আমরা শেষ করা শুরু করতেছি। নেক্সট ক্লাস দেখা হবে, যদি সম্ভব হয় ঈদের আগে হয়তো আরেকটি ক্লাস হতে পারে, আর না হলে আমাদের পরবর্তীতে ক্লাস হবে, আর না হলে আমাদের গ্রুপে তো সকল আপডেট দিয়ে দিব। তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাস দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।